হ্যালো বন্ধুরা, সুমি স্টে লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি। তো আজকে অনেকদিন বাদে আবার তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে আমি চলে এসেছি, যেটা হচ্ছে যে প্রেগনেন্সির সময় ব্লিডিং কখন ভয়ের কারণ হতে পারে বা কখন ব্লিডিংটা স্বাভাবিক, ভয়ের নয়। আর লো প্ল্যাসেন্টা হলে কি টাইপের ব্লিডিং হতে পারে বা লো প্ল্যাসেন্টা হলে কখন ব্লিডিংটা ভয়ের দিকে যায় বা কখন ব্লিডিংটা আমরা স্বাভাবিক মনে করব। আজকে এই টপিকের ওপরেই আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলি, একজন মেয়ে যখন প্রেগনেন্ট হয় সে কিন্তু চায় যে তার গোটা প্রেগনেন্সিটা খুব সুস্থ স্বাভাবিকভাবে যেন চলে। তো প্রেগনেন্সিকে আমরা 3টে ধাপে ভাগ করে নেব। প্রথম 3 মাস, তারপরের 3 মাস এবং লাস্টের 3 মাস। এবার ব্লিডিংয়ের কথায় আসি। প্রথম 3 মাসের যে ব্লিডিংটা সেটা কিন্তু অনেক সময় সাইকেলিং ব্লিডিং বলা যায় মেয়েদের ক্ষেত্রে। এবং ডক্টররা বলে যে আমাদের যে টাইমে পিরিয়ডসটা হয় প্রেগনেন্সির পর কিন্তু প্রত্যেক মাসে সেই টাইমে মাঝে মাঝে একটু করে ব্লিডিং দেখা যায়। কিন্তু এই ব্লিডিংটা যদি অল্প হয় এবং সাইকেলিংয়ের টাইমে হয় তাহলে কিন্তু কোনো ভয়ের কারণ থাকে না। কিন্তু এই ব্লিডিংটাই যদি সাইকেলিংয়ের টাইমে না হয়ে যখন তখন হয় এবং পরিমাণটা খুব বেশি হয় তাহলে কিন্তু এটা ভয়ের কারণ থাকে। এটা আমি বললাম প্রেগনেন্সির প্রথম 3 মাসের যে ব্লিডিং। আচ্ছা, এবার আসি প্রেগনেন্সির প্রথম 3 মাসের মধ্যে ফার্স্ট যে আমাদের ধরো আলট্রাসোনোগ্রাফিটা হচ্ছে 1.5 মাসে, সেই সময় খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাচ্চার হার্টবিটটা তোমার ঠিকঠাক এসছে কিনা। যদি বাচ্চার হার্টবিট এসে গিয়ে থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই। কিন্তু ওই 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে যদি ব্লিডিং খুব হতে থাকে, অল্প অল্প নয়, সবসময় বেশি পরিমাণে ব্লিডিং হচ্ছে বা কালচে কালারের ব্লিডিং হচ্ছে এবং আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা গেল যে বাচ্চার হার্টবিট আসেনি, সেখানে কিন্তু চিন্তার বিষয়। সেখানে সঙ্গে সঙ্গে ডক্টরের কনসাল্ট করতে হবে এবং ডাক্তাররা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে যেটা ভালো বুঝবে ওনারা কিন্তু সেটাই করবেন। আবার অনেক সময় কি হয়, প্রথম 3 মাস কেটে যাওয়ার পরে একটা ব্লিডিং দেখা যায়, সেটা হচ্ছে আমরা বলি থ্রেটেন ব্লিডিং। মানে এই ব্লিডিংটা হলে অনেক সময় কি হয়, অ্যাবর্শন হয়ে যেতে পারে। কখন আমরা ভয়ের কারণ বুঝবো, যদি এই ব্লিডিংটা মানে খুব বেশি পরিমাণে হয় এবং এই ব্লিডিংয়ের সাথে যদি তলপেটে প্রচণ্ড যন্ত্রণা থাকে সেই রুগীর, তাহলে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। কেন এই অবস্থায় ডাক্তার সঙ্গে সঙ্গে একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে দেয়। আল্ট্রাসোনোগ্রাফি করে যদি ডাক্তারবাবু দেখেন যে বাচ্চার হার্টবিট ঠিক আছে, তাহলে ওনারা এই প্রেগনেন্সিটা বাঁচাবার জন্য বা বেবিকে বাঁচাবার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু বেড রেস্ট এবং তার সাথে মেডিসিন এবং ইঞ্জেকশন এগুলো প্রেসক্রাইব করেন। তো সেখানে তোমার এই থ্রেটেন যে অ্যাবর্শনের যে ভয়টা সেটা কিন্তু কমে যায় এবং বাচ্চাটাও বেঁচে যায়, এই প্রেগনেন্সিটা থেকে যায়। এটা গেল প্রথম 3 মাসের কথা আমি বললাম। আর একটা পয়েন্ট আমি বলি বন্ধুরা, অনেক সময় কি হয়, মানে থ্রেটেন অ্যাবর্শন যেটা আমি বলছি, এই অ্যাবর্শনটা কিন্তু মায়েদের ভেতরে ভেতরে হয়ে যায়, অথচ মায়েরা কিন্তু অনেক সময় বুঝতে পারে না। তো এটার লক্ষণ তোমরা কি কি বুঝবে যে এটা অ্যাবর্শনের দিকে যাচ্ছে বা অ্যাবর্শন অলরেডি হয়ে গেছে। যদি কখনো দেখো যে ব্লিডিংয়ের সাথে সাথে তোমাদের তলপেটে প্রচণ্ড রকম ব্যথা হচ্ছে এবং ব্লিডিংটা পুরো কালচে ব্রাউন কালারের চাকা চাকা ব্লিডিং যাচ্ছে বা কোনো একটা মানে তরল একটা বড় চাকা টাইপের জিনিস ব্লিডিংয়ের সাথে বেরিয়ে এলো, তাহলে কিন্তু বুঝবে যে প্রেগনেন্সিটা তোমাদের এসেছিল সেটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। এবং এটা কি কি কারণে হতে পারে, অনেক সময় এখনকার মায়েরা যেমন বেশিরভাগই সবাই কর্মজীবী, তো অনেক সময় ধরো বাসে ট্রামে উঠতে গেলে বা কোনো জায়গায় ট্রাভেল করতে গেলে বা রাস্তাঘাটে হাঁটাচলা করতে গেলে তোমরা বুঝতে পারলে না বা কোনো কাজ করার সময় ভারী কিছু তুলে ফেললে, তাহলে কিন্তু ওটা নিজে থেকে প্রেগনেন্সিটা ভেতরে ভেতরে কিন্তু নষ্ট হয়ে যায় এবং সেটা হলে কিন্তু এই টাইপের সিমটমগুলো দেখা যায়। তো এই টাইপের সিমটম যখনই দেখা যায় তখনই সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে গিয়ে কনসাল্ট করতে হবে এবং ডাক্তাররা সঙ্গে সঙ্গে আল্ট্রাসোনোগ্রাফি দেবেন। ওনারা দেখবেন যে ভেতরের যে বেবি মানে ছিল তার হার্টবিটটা আছে কিনা বা ওটা নিজে থেকে মানে অ্যাবর্শন হয়ে গিয়ে নষ্ট হয়ে সেটা বেরিয়ে গেছে কিনা। তো যদি ওনারা দেখেন যে ওটা নিজে থেকে নষ্ট হয়ে গেছে তাহলে হয়তো কিছু মেডিসিন ওনারা দিয়ে দেন ওটা আরেকটু ক্লিয়ারভাবে বেরিয়ে যাওয়ার জন্য। আর যদি দেখে যে খানিকটা অংশ বেরিয়েছে, খানিকটা অংশ থেকে গেছে, বেবির কোনো হার্টবিট নেই, তাহলে কিন্তু ডাক্তাররা ওটা ওয়াশের মাধ্যমে পরিষ্কার করে দেয়। এতক্ষণ তো আমি বললাম যে ব্লিডিং কি কি কারণে হতে পারে বা মিস অ্যাবর্শন হয়ে গেলে সেই ব্লিডিংয়ের লক্ষণগুলো কি কি হতে পারে সেটা তোমাদের বললাম। এবার আসি যে আফটার 3 মান্থ, অনেক সময় আমরা মনে করি যে প্রেগনেন্সির প্রথম 3 মাস কেটে গেছে মানে অ্যাবর্শন আর হবে না বা ব্লিডিংয়ের কোনো সম্ভাবনা হবে না, ব্যাপারটা ওকে, কিন্তু সেটা নয়। অনেক সময় কি হয়, তোমার 3 মাস পুরো কমপ্লিট হয়ে গেল, যেটা আমার নিজের ক্ষেত্রে হয়েছিল, যেটা আমার লাস্ট প্রেগনেন্সির ক্ষেত্রে হয়েছিল। 4 মাসে যখন আমি পড়েছিলাম তখন কিন্তু আমার একটা ব্লিডিং স্টার্ট হয়েছিল এবং সেটা হঠাৎ কোনো কারণ ছাড়াই সেই ব্লিডিংটা শুরু হয়েছিল। এবং এই ব্লিডিংটার কারণ কিন্তু থাকে প্ল্যাসেন্টা প্রিভিয়া। এই প্ল্যাসেন্টা প্রিভিয়াটা কিন্তু অনেক সময় সুস্থ
হতে পারে। এবং অনেক সময় কি হয় যে ভেতরের বেবি তোমার সুস্থ নয়, কিছু নিশ্চয়ই তার মধ্যে প্রবলেম আছে বা কোনো অসুস্থতা আছে, যে কারণে তোমার এই ব্লিডিংটা দেখা যায়। এবার আসি প্ল্যাসেন্টা প্রিভিয়া কি। প্ল্যাসেন্টা প্রিভিয়া হচ্ছে যখন আমাদের বেবি আসছে পেটের মধ্যে, সেই বাচ্চাটা কিন্তু তার মায়ের মানে জয়ের সাথে লিঙ্ক থাকে একটা নাড়ির মাধ্যমে, যেটাকে আমরা বলি প্ল্যাসেন্টা। তো এই প্ল্যাসেন্টাটা কি হয়, অনেক সময় বেবির ডেলিভারির অনেক আগে কিন্তু নিচের দিকে নেমে আসে, এটাকেই কিন্তু আমরা বলি লো প্ল্যাসেন্টা। যখনই প্ল্যাসেন্টা নিচের দিকে নেমে আসে তখনই কিন্তু একটা ব্লিডিং স্টার্ট হয়, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। এবং এই ব্লিডিংটা যখনই শুরু হবে ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, কোনো বেশি টাইম নিলে হবে না, যেটা আমিও করেছিলাম। এবং ডক্টররা পেশেন্টকে চেক করবে, তার বেবিকে চেক করবে, বেবির হার্টবিট চেক করবে, তার পজিশন চেক করবে, এবং সঙ্গে সঙ্গে তারা কিন্তু কিছু রেমেডিস দিয়ে দেন। যেমন প্রথম হচ্ছে বেড রেস্ট, এই সময়টা মাস্ট ডাক্তারবাবুরা বলে দেন, যেটা আমাকেও বলেছিল। এই প্ল্যাসেন্টাটা যদি লো প্ল্যাসেন্টা মানে নিচের দিকে ধরো তোমার নাড়িটা নেবে এসছে, সেক্ষেত্রে ডাক্তাররা বেড রেস্ট দেন এবং কিছু মেডিসিন দেন এবং ইঞ্জেকশন দেন, যাতে করে ওই নাভিটা মানে তোমার নাড়িটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং ব্লিডিংটাও আস্তে আস্তে কমে যায়। এটা তো গেল যেটা তোমার নর্মাল ব্যাপার। কিন্তু অ্যাবনর্মাল কখন হয়, এই প্ল্যাসেন্টাটা যখন নিজে থেকেই আস্তে আস্তে ছেড়ে যায় ডেলিভারির অনেক আগে, তখন কিন্তু ডাক্তাররা ওই পেশেন্টকে কিছুদিনের জন্য নার্সিংহোমে অ্যাডমিট করে নেন এবং সেখানে তারা অন্যরকম ট্রিটমেন্ট করে নার্সিংহোমে। তো এটা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং ওই নাড়িটা ছেড়ে গিয়ে আস্তে আস্তে পেছনের দিকে চলে যায়, যেটা কিন্তু বেবির জন্য একটু প্রবলেমেটিক হতে পারে, অনেক সময় এই নাড়িটা জড়িয়ে যায়। তো লো প্ল্যাসেন্টা বা প্ল্যাসেন্টার প্রবলেম হলে কিন্তু এই প্রবলেমগুলো দেখা যায়। আমাকে আমার একজন ভিউয়ার্সও বলেছিল যে আমি প্ল্যাসেন্টা নিয়ে যেন একটা ভিডিও করি, তো আমি এখানে ওই জন্য ক্লিয়ারলি বলে দিলাম যে লো প্ল্যাসেন্টা হলে বা প্ল্যাসেন্টা নিয়ে কোনো প্রবলেম হলে সেই রোগীর কি কি সমস্যা হতে পারে। তো এইটা হচ্ছে মেন পয়েন্ট। আর একটা কথা বলি বন্ধুরা, আমি মানে যে প্ল্যাসেন্টার প্রবলেমটার কথা বললাম লাস্টের দিকে, যে প্ল্যাসেন্টা নিজে থেকেই ছেড়ে যায় এবং পেছনের দিকে আস্তে আস্তে চলে যায়, সেই সব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আরেকটাও খুব গুরুত্বপূর্ণ লক্ষণ লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং। ওই ব্লিডিংটা কিন্তু খুব মারাত্মক রকম ব্লিডিং শুরু হয় এবং ওই ব্লিডিংটা তোমার অল্প হয় না, বেশ ভালো জোরেই সেই ব্লিডিংটা হয়, ভ্যাজাইনাল ব্লিডিং। তো এই সমস্ত জিনিসগুলো হলে ডক্টররা কোনো রিস্ক নেন না, নার্সিংহোমে পেশেন্টকে ভর্তি করে নেন এবং সেক্ষেত্রে ওনারা চেকিং করে যে বাচ্চার হার্টবিটটা আছে নাকি বাচ্চার হার্টবিট অফ হয়ে গেছে। এটা কিন্তু 6 মান্থের পরেও হতে পারে। এই প্ল্যাসেন্টা প্রিভিয়া যে প্রবলেমটা, এটা কিন্তু আফটার 3 মান্থ মানে 3 মাসের পরে তো ওই প্ল্যাসেন্টাটা আস্তে আস্তে ভালো করে যুক্ত হয় এবং তারপরে 3 মাসের পর থেকে কিন্তু যে কোনো মাসে পেশেন্টের এই প্রবলেম হতে পারে। মানে 4 মাস থেকে শুরু করে একদম 9 মাস অবধি, ডেলিভারির আগে অবধি কিন্তু এই প্ল্যাসেন্টা নিয়ে প্রবলেম হতে পারে। এবং যখনই এই প্ল্যাসেন্টা নিয়ে প্রবলেম তোমরা দেখবে ব্লিডিংটা খুব মারাত্মক রকম হচ্ছে, 4 মাসের পর আমি বলছি, যদি ব্লিডিং খুব মারাত্মক রকম হয়, তল পেটে যদি প্রচণ্ড ব্যথা থাকে, ক্র্যাম্পিং থাকে, তো তোমরা কিন্তু এটা নেগলেক্ট করবে না, অবশ্যই দেন অ্যান্ড দেয়ার ডক্টরের সাথে কনসাল্ট করবে এবং ডক্টর যা যা বলবেন সেগুলো তোমরা করার চেষ্টা করবে। যদি অ্যাডমিট হতে বলেন ডক্টররা অ্যাডমিট হবে এবং বললাম ডাক্তাররা এই সময় চেক করে নেয় যে বেবি সুস্থ আছে কিনা, বেবির হার্টবিট ওকে আছে কিনা, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। ওনারা ইঞ্জেকশন দিয়ে মেডিসিন দিয়ে সেই বেবিকে রাখার চেষ্টা করেন সুস্থভাবে। এবং অনেক ক্ষেত্রে অনেক মায়েদের ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে বেবির হার্টবিটটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে, তখন সেক্ষেত্রে কিছু করার থাকে না, সেই বেবিকে অ্যাবর্শন করে দিতে হয়। তো এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মাথায় রেখো। আশা করি আমি তোমাদের এই মানে টপিকটা নিয়ে ভালো করে বোঝাতে পারলাম যে একটা প্রেগনেন্সির একদম ফার্স্ট মান্থ থেকে একদম 9 মান্থ অবধি কখন কখন ব্লিডিং হতে পারে এবং কখন কখন ব্লিডিংটা নর্মাল আর কখন কখন ব্লিডিংটা অ্যাবনর্মাল, সেটা নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এই ব্লগটা থেকে। আর বলো অবশ্যই যে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর কি টপিকের ওপর তোমরা ব্লগ দেখতে চাইছো বা শুনতে চাইছো সেটাও আমাকে বলো, আমি অবশ্যই সেই টপিকের ওপর ব্লগ করার চেষ্টা করব। তো আজকের মতো ব্লগটা এখানে আমি শেষ করছি, টাটা।